today we will be discussing chapter 7, which is current and voltages in circuit. So as usual, সবার আগে আমরা যেটা করব, we will be reading the learning objective of this chapter. Learning objective: explain why a series or parallel circuit is more appropriate for particular applications, including the domestic lighting. Know that electric current in solid metallic conductors is a flow of negatively charged electrons. Know and use the relationship between voltage, current, and resistance. Know that current is the rate of flow of charge. Know and use the relationship between charge, current, and time, which is Q equals to I into T. Know that lamps and LEDs can be used to indicate the presence of a current in a circuit. Know that the voltage across two components connected in parallel is the same. Know that voltage is the energy transfer per unit charge passed. Know and use the relationship between energy transfer, charge, and voltage. Know that the volt is joules per coulomb. Understand why current is conserved at a junction in a circuit. So অনেকগুলো আমাদের এখানে লার্নিং অবজেক্টিভ রয়েছে, প্রায় 11টা। সো প্রত্যেকটা লার্নিং অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো। কিছু লার্নিং অবজেক্টিভ অলরেডি আমরা জানি, Q equals to IT or V equals to IR, এই ইকুয়েশন গুলো অলরেডি আমাদের কাছে নোন। বাট যে অ্যাপ্লিকেশন গুলো আমাদের জন্য বা যে লার্নিং অবজেক্টিভ গুলো আমরা একেবারেই নতুন, ওগুলো আমরা আরো বেশি ডিটেলসে, এবং যেগুলো আমাদের নোন ওগুলো আমরা ইন শর্ট ডিসকাস করব। তো শুরুতেই আমরা এখানে যে আসপেক্ট আলোচনা হয়েছে, which is the type of material that conducts or doesn't conduct electricity. So based on the conductivity of the charge, আমরা তিন ধরনের ম্যাটেরিয়ালকে আইডেন্টিফাই করি। আমরা কিছুগুলোকে বলি কন্ডাক্টর, some we named as semiconductor, or some we called as insulator. Semiconductorটা আমরা এখানে ডিসকাস করি না, বলে বলছে আমরা এখানে জাস্ট দুটো অ্যাসপেক্টই আলোচনা করি, which is conductor and insulator. অর্থাৎ লেটস সে কন্ডাক্টর, যেমন আমরা বলতে পারি কপার ওয়্যার দিয়ে, যেটা দিয়ে আমরা আমাদের রেগুলার অ্যাপ্লিকেশনে ইউজ করি, আমাদের চার্জার গুলোতে, এসির ওয়্যারিং এ, এগুলো হচ্ছে মেড অফ কপার। সো কপার ইজ এ গুড কন্ডাক্টর দেয়ার বাই, রাইট? Let's say salt water, human body, these are all example of conductor. But there are some objects which are not conductor at all, right? They don't conduct electricity at all. যেমন clothes, plastic, rubber, glass. So these are the things that doesn't conduct electricity at all, right? So এগুলোকে আমরা বলি ইনসুলেটর। তাহলে কন্ডাক্টর এবং ইনসুলেটর এই পার্সপেক্টিভটাতে যাওয়ার আগে আমরা সবার আগে যে আলোচনাটা করব, কন্ডাক্টর কি কন্ডাক্ট করবে? ইলেকট্রিসিটি বা চার্জ কন্ডাক্ট করবে বা চার্জ ফ্লো করবে। সো যার মধ্য দিয়ে চার্জ ফ্লো করে, তখন এই চার্জ ফ্লো যেটার মধ্য দিয়ে হয় এটাকে আমরা বলি কন্ডাক্টর, ফর শিওর। তাহলে চার্জ ফ্লোটা কেন হয়? চার্জ ফ্লোটা হয় বিকজ দে হ্যাভ ইনাফ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। সো যেটার মধ্যে ইনাফ নাম্বার অফ চার্জ ক্যারিয়ার রয়েছে, এটাকে আমরা বলি they have free electrons, enough number of free electrons, thereby they can conduct electricity, or they can conduct the additional charges. Now এই এক্সাম্পলটাকে আমি একটু অন্যভাবে সাধারণত ডিসকাস করি। ফানি এক্সাম্পল দিয়ে শুরু করি। Let me trap the air for my coffee. আমি একবার বাসায় যাচ্ছিলাম, তখন আমি কোচিং এ পড়াই। সো যাওয়ার সময় যে ঘটনাটা আমি অবজার্ভ করেছিলাম, এই ঘটনাটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এটাকে এক্সপ্লেন করবো। আই ওয়াজ ওয়াচিং যে মেইন রোড থেকে তোমার জমির ভিতরের দিকে একটা স্পেসে একটা মুরগির খামার। ক্যান ইউ ইমাজিন দ্য সিনারিও? মেইন রোড, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমি নিচের দিকে তাকালাম, নিচের দিকে তোমার ওই যে ধানের জমি টমি আছে, ধানের জমির মাঝখান দিয়ে কোনো রাস্তা নেই, জাস্ট দুটো জমির মাঝখানে যে বর্ডারটা থাকে, এটাকে আমাদের লোকাল ভাষায় আমরা বলি আই, রাইট? দুটো জমির যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির মাঝখান দিয়ে লোকজন হেঁটে গিয়ে দূরে একটা মুরগির খামার দেখা যাচ্ছে, কোনো রাস্তা নেই এখানে, স্টিল জাস্ট জমি আর আই। ওই খামার থেকে একজন একজন করে তোমার মুরগিগুলোকে ক্যারি করতেছে। কিরকম ভাবে ক্যারি করছে, ওই সিনারিওটা আমি একটু ড্র করার চেষ্টা করছি। আমি একটু রেকর্ডিংটাকে পজ দিই। So what I did observe actually, after রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে, দেখলাম পাশে একটা লরিকে এখানে পার্ক করার রাখা রয়েছে, এবং রাস্তার পাশে এইদিকে অ্যাকচুয়ালি জমি, অনেক ভিতরের দিকে জমির মাঝখানে যে ন্যারো প্যাচটা আছে, এই ন্যারো প্যাচ দিয়ে এখানে মুরগির খামারটা রয়েছে। That was the farm.
এখান থেকে ফার্ম থেকে একজন এই লোককে দিচ্ছে, সে তার পাশের জনকে এভাবে পাস করতেছে, আবার সে লেফটে নিয়ে লেফট থেকে রাইটে পাস করতেছে, জাস্ট দ্যাট ওয়াজ দ্য হিউম্যান চেইন, রাইট? নাও যতগুলো হিউম্যান চেইন এখানে ছিল, লেটস ইমাজিন যে মাঝখানে এই পার্সনটা নাই, এই পার্সনটা, এই দুটো পার্সন যদি না থাকে তাহলে এই হিউম্যান চেইন যত পরিমাণ মুরগি এখান থেকে এই পর্যন্ত পাস করবে, এইটা পাস করার জন্য কত কি কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে। লেটস ইমাজিন আরেকজন, আরো বেশি লাগবে নাকি আরো কম লাগবে? আরো বেশি লাগবে সময়, রাইট? বিকজ তিনজন নাই, পাঁচজনের তিনজনই এখানে প্রেজেন্ট। নাও জাস্ট ইমাজিন নাও দে হ্যাভ 5, রাইট? সো আগের চেয়ে অফকোর্স এখানে অনেক কম সময় লাগবে। ইফ আই গিভ 7 people, আরো কম সময় লাগবে, রাইট? Instead, if I add another row of 7 people, so there are 2 effective rows acting, carrying the hen from the farm to the lorry. কি হবে? আগের চেয়ে বেশি পরিমাণ flow of hen আসবে or কম আসবে? It's going to be more, right? If I add one more row, which is if I say that 21 people are acting together, right? 3 rows, তাহলে definitely আগের চেয়ে বেশি পরিমাণ মুরগি একই সময়ের মধ্যে কি করবে, লরিতে এসে আপলোড হবে, রাইট? অর্থাৎ আমি যদি লেটস সে 10 মিনিট সময় দেই, একটা রোর জন্য যদি 10 মিনিট লাগে, তিনটা রো থাকলে এখানে 3 মিনিটের মধ্যে বা 3.5 মিনিটস এর মধ্যে কাজটা হয়ে যাবে। সো জাস্ট ইমাজিন the মুরগি as the charge and the peoples are the charge carrier or free electron. তো যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে, চার্জ গুলো এখান থেকে এখানে আসতে তত বেশি সুবিধা হবে। সো দ্য কন্ডাক্টর দে হ্যাভ very good number of free electron. এটার জন্য যেটা হয়, যখন আমি একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, একটা সেল কানেক্ট করি কোন একটা ওয়্যারের বা কন্ডাক্টরের আকোসে, moving of the charge becomes easier because there are huge number of free electrons are there. You remember, we give analogy that free electrons are like the peoples, they are helping crossing the road from farm to the lorry. So যত বেশি নাম্বার তত বেশি ইজি টু ক্যারি। সো এখানে মুরগিটা কি ছিল? মুরগিটা ছিল যে চার্জ, যেটা অ্যাকচুয়ালি আমরা ক্যারি করি from one end of the wire to the other. So আমরা যখন potential difference apply করি across the end of a wire or a conductor, ইলেকট্রন গুলো কন্ডাক্টরের একটা এন্ড থেকে আরেকটা এন্ডে যেতে চায়, because I apply a potential difference, I apply a energy difference between, right? এই এনার্জি ডিফারেন্সের জন্য যে ইলেকট্রন গুলো মুভ করবে, ইলেকট্রন মুভ করার জন্য তো তার রাস্তা লাগবে, রাইট? রোড লাগবে। এই রোডটা কে এখানে এনশিওর করতেছে? দ্য চার্জ ক্যারিয়ার্স। তো যত বেশি চার্জ ক্যারিয়ার থাকবে, ইলেকট্রন গুলো তত স্মুথলি অপোজিট এন্ডে রিচ করবে, as like the farm and the lorry, right? ফার্ম এন্ড লরি থেকে যেরকম মুরগিগুলো খুব সহজে এখানে আসতেছিল, because there were 3 rows of people, yes, they can carry easily. If I add 2 more rows, 5 rows of people, right, then it's going to be even easier, right? If I add the 9 rows, easiest maybe, right? So this is one way explanation, and there is another explanation regarding the same example. That's why I'm not erasing the diagram. So is that clear that what is a conductor? Conductor is something that has enough number of free electron. So আমরা যে কপার বললাম, তাহলে কপার is a good conductor. এটা অর্থ কি? কপারের নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অনেক হাই। তাহলে কেন পেপার, প্লাস্টিক, গ্লাস, রাবার, এগুলো কেন, বা ড্রাই উড, এগুলো কি কন্ডাক্টর? না। কেন? Because the number of free electron they have is very less. তার মানে কি, যে ফার্ম থেকে আমি যদি মুরগি আনতে চাই, আই নিড পিপল। মানুষ ছাড়া কিন্তু মুরগিকে তুমি গিয়ে বলবা, এই মুরগি তুমি যাও এখান থেকে গিয়ে ওইখানে গিয়ে উঠে পড়ো, সে যদি দেখে যেখানে ব্যারিয়ার রয়েছে সে কিন্তু যাবে না, রাইট? সিম্পলি। তো ঠিক তেমনি আমি একটা ইনসুলেটরের অ্যাক্রসে যদি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, ইলেকট্রন গুলো কিন্তু যেতে পারছে, বিকজ এখানে কোনো কি নেই, চার্জ ক্যারিয়ার নেই বা কোনো রাস্তা নেই, যে রাস্তাটা তাদেরকে কি করবে, যে মিডিয়াটা তাদেরকে ওয়ান এন্ড থেকে আরেকটা এন্ডে পৌঁছতে হেল্প করবে। ক্লিয়ার সাকিব? Was here clear? Normally clear? Okay, fine. So this is one way of explanation, that what is a conductor and what is an insulator. So the key difference between a conductor and the insulator is thereby the number of free electron. Clear it? Okay, fine. So now let's explain the diagram, figure 7.2.a, which is the next important part for this chapter. So they say with no voltage there is an equal flow of electrons in all directions. অর্থাৎ
একটা কন্ডাক্টরের মধ্যে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকবে, এই ফ্রি ইলেকট্রন গুলো র্যান্ডমলি ডিফারেন্ট ডিরেকশনে মুভ করতে থাকবে, রাইট? নাও দ্য কোয়েশ্চেন ইজ, ইফ, খেয়াল করবা, কোয়েশ্চেনটা খেয়াল করবা সবাই মনোযোগ দিয়ে, যদি আমরা বলি যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট যত বেশি, কারেন্ট তত বেশি, রাইট? অর্থাৎ একটা ওয়্যারের মধ্য দিয়ে যত বেশি সংখ্যক ইলেকট্রন মুভ করবে তত বেশি কারেন্ট আমরা এখান থেকে পাবো, বিকজ কারেন্ট হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ, যেটা আমরা পড়বো। বাট এটা আমরা মোটামুটি আগে থেকেই জানি যে যত বেশি চার্জ ফ্লো করবে পার সেকেন্ডে তত বেশি কারেন্ট এখানে ফ্লো করছে, রাইট? তাহলে এখানে খেয়াল করো যে ইলেকট্রন গুলো র্যান্ডম ডিরেকশনে মুভ করতেছে, তাহলে একটা পার্টিকুলার ডিরেকশনে কিন্তু তার কি আছে, ফ্লো অফ চার্জ রয়েছে। অন্য পার্টিকুলার ডিরেকশনে ইয়েস দ্যার ইজ ফ্লো অফ চার্জ, and in all direction yes there is flow of charge. Now if I tell you to touch the conductor, which is this, the rod of the chair or the table, touch everyone, did you get shocked? But there is a current, is it? ইলেকট্রন গুলো তো র্যান্ডম ডিরেকশনে মুভ করছে, তো কন্ডাক্টরের মধ্যেও র্যান্ডম ডিরেকশনে ইলেকট্রন মুভ করার কথা, তাহলে আমি যদি এটাকে টাচ করি আমার তো শক পাওয়ার কথা, বাট ডিড ইউ গেট শক? নো। হোয়াই ইজ দ্যাট? তাহলে কি কারেন্ট এখানে নেই, নাকি আমার হাতের সেন্সর গুলো কাজ করতেছে? অফকোর্স আমার হাত ঠিক আছে, ইটস আ গুড কনফিডেন্স। তোমার নিজের হাতের উপর তোমাদের যে কনফিডেন্স, আই অ্যাপ্রিশিয়েট। মানে আসলে এখানে কারেন্ট নাই, রাইট? কেউ যদি এসে বলে রুমের মধ্যে যে দেখো বিশাল বড় একটা হাতি, আই উইল নট বিলিভ, রাইট? ওয়াই? বিকজ আই হ্যাভ কনফিডেন্স ইন মাইসেলফ। আমাকে যদি 1 কোটি লোক এসে বলে যে এই রুমের মধ্যে একটা হাতি আছে, আই উইল নট বিলিভ। পৃথিবীর সব মানুষ এসে যদি বলে এই রুমের মধ্যে একটা হাতি আছে, আই উইল নট বিলিভ, বিকজ হাতির একটা মিনিমাম বাচ্চা যেটা মাত্র জন্মগ্রহণ করছে এটাকেও খুব সহজেই আইডেন্টিফাই করা যায় একটা রুমের মধ্যে। এন্ড রুমস অ্যাজ লাইক আস, যেখানে আমরা ক্লাস করছি, কয়েকটা চেয়ার, একটা টেবিল, একটা শেলফের বাইরে তো কিছু নাই, সেখানে একটা হাতির বাচ্চা লুকাই থাকবে পর্দার ভিতরে, এটা হতে পারে না, রাইট? সো তার মানে হাতি নাই, আমরা কনফার্ম। তাহলে আমরা এখানে কনফার্ম হলাম যেখানে কারেন্ট নাই, এন্ড ইউ আর রাইট। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একটু আগে নিলাম যে ইলেকট্রনের ফ্লো থাকলে এখানে কারেন্ট থাকবে, তাহলে আমি এখানে কি ফ্রি ইলেকট্রন গুলো মুভ করতেছে না এই কন্ডাক্টরের জন্য? হ্যাঁ, মুভ করছে। তাহলে where is the bridge, or which statement is correct? The answer is both statement is correct. There is no current, that is correct. There is random movement of electron, that is also correct. Then what is the explanation? The explanation is electron different direction এ মুভ করতেছে, তার মানে কি আপওয়ার্ড ডিরেকশনে যতগুলো ইলেকট্রন র্যান্ডমলি মুভ করতেছে, ডাউনওয়ার্ড ডিরেকশনেও র্যান্ডমলি ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ ইলেকট্রন মুভ করতেছে। That's why the total effect has been cancelled out. We don't get the net flow of charge. So you touch something, some conductor, you don't get shock. Clear? একটা ডিরেকশনে যদি শুধু সবগুলো ইলেকট্রন যদি একটা ডিরেকশনে মুভ করতো, তাহলে আমি যদি এটাকে টাচ করতাম, I will get shock. এখানের ব্যাপারটা কি, সবগুলো ইলেকট্রন কি একটা ডিরেকশনে মুভ করছে? নো, বিকজ ইটস অল অ্যাবাউট র্যান্ডম মুভমেন্ট। ফ্রি ইলেকট্রন গুলো তো র্যান্ডমলি মুভ করে, তাই না? তো র্যান্ডম মানে হাউ র্যান্ডম? টোটালি অ্যাবসলিউটলি র্যান্ডম। তার মানে কি ইন জেনারেল, অন অ্যাভারেজ, total electron moved in upward direction is equal to the total electron moved in downward direction. তাহলে এখানে কত টোটাল ইফেক্ট থাকছে না, রেজাল্টেন্ট কোনো ইফেক্ট থাকতেছে না। অর্থাৎ আমাকে যদি কেউ সামনের দিকে পুশ করে 5 নিউটন ফোর্সে, পিছন দিকে কেউ পুল করে 5 নিউটন ফোর্সে, I will not move. Why? Because there is no resultant force, right or wrong? ঠিক তেমনি কতগুলো ইলেকট্রন উপরের দিকে যাচ্ছে এবং কতগুলো ইলেকট্রন নিচের দিকে যাচ্ছে, এই সংখ্যাটা যদি সমান হয়, I will not get any net flow of charge, অর্থাৎ the effect has been cancelled out. Clear? এই জন্য আমরা একটা কন্ডাক্টরকে in general when no voltage is applied we don't get a shock. Clear? এবার সেকেন্ড ডায়াগ্রামটা খেয়াল করো, ফিগার 7.2b. When a voltage is applied, more electrons will move towards the positive end. অর্থাৎ আমরা যখন একটা ব্যাটারির নেগেটিভ পজিটিভের সাথে এই কন্ডাক্টরকে অ্যাড করে ফেলি, কন্ডাক্টরের দুটো এন্ড কানেক্ট করে ফেলি, তখন খেয়াল করো, তখন ইলেকট্রন গুলো আর এদিক সেদিক র্যান্ডমলি খুব বেশি মুভ করতে পারে না, রাদার অলমোস্ট অল দ্য ইলেকট্রন দে স্টার্ট মুভিং টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট. Why? Because now there is a resultant force towards the positive end. There is an energy to them. There is a push from the negative end and there is a pull from the positive end. এই জন্য ইলেকট্রন গুলো কি করবে, সব দৌড় দেওয়া শুরু করবে কোন দিকে? পজিটিভ টার্মিনাল দিকে। Now you connect the conductor and you touch the conductor bare hand. What's going to happen? Depending on the size of the voltage, you will get shock.
if the size of the voltage is let's say 1.5 volts, you'll get shock. or আমার চার্জারের যে কেবলটা আছে আমার বাচ্চাকে ফ্লোরের মধ্যে ছেড়ে দিলে ও সুযোগ পেলেই চার্জারের কেবল পর্যন্ত পৌঁছায়। চার্জারের কেবলটা হচ্ছে তোমার লো হাইটে, বিলো টেবিল হাইট, সো হি ক্যান ইজিলি গেট ইট। এবং ও চার্জারের যে পিনটা আছে এটা নিয়ে মুখে দেয়। নাও সুইচ অন করা অবস্থায় কেউ কি শক পাবে? The answer is no. Why? Because the charger's output is very low, and low output এর জন্য মানে লো কারেন্ট এখানে থাকবে, লো কারেন্টের জন্য তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, বাট ইফেক্ট ইজ ভেরি লেস, এই জন্য সেখানে শক পাবে। হোয়াট ইজ আ শক? তোমাকে একটা পিঁপড়া এসে তোমার মাথার উপর এসে পড়লো, তুমি কি কোনো ব্যথা পাবা? তুমি ফিল করবা? বাট তোমার মাথার উপর যদি 1 টনের একটা পাথর এসে পড়ে, কিছুক্ষণের জন্য ফিল করবা, তারপর তোমার ফিলিংসটাই বন্ধ হয়ে যাবে। You will go up, right? Anyway, but you will feel it for a fraction of time, right or wrong, unless your sensor is not working. Anyway, so আমরা কিন্তু ফিল করতে পারবো। বাট লেটস সে আমার মাথার উপর যদি 1 কেজির একটা লবণের ব্যাগ ফেলে দাও, প্যাকেট ফেলে দাও, would you feel that? Yes, of course. তাহলে পিঁপড়া পড়লো ফিল করলা না, লবণের প্যাকেটটা পড়লো ফিল করলা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে this the impact, the amount of impact or the size of the impact. যখন পিঁপড়াটা পড়েছে, there is a downward force acting on your body, that is because পিঁপড়ার একটা ম্যাস আছে এবং ম্যাসের জন্য তার একটা ওয়েটও আছে, ওই অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু সে তোমার উপর অ্যাপ্লাই করছে, বাট yes, it is so insignificant that you didn't notice it. বাট যখন 1 কেজির একটা লবণ ফেলা হয়েছে তখন তুমি নোটিস করছো, আর 1 টনের যখন পাথর ফেলা হয়েছে নোটিস করতে করতে উপরে চলে গেছে। So you see, so you can notice it if the impact is high, right? So ঠিক তেমনি যখন 1.5 volts এর ব্যাটারি আমরা কানেক্ট করতেছি এবং আমরা এটাকে টাচ করতেছি ইভেন bare hand, we don't get a shock, right? Do we? ধরো আমি আমাদের যে রিমোটটা রয়েছে, এই রিমোট থেকে ব্যাটারিটাকে খুলে ফেললাম, let's say you see the cell, এই ব্যাটারিটাকে আমি ওয়্যার দিয়ে না সরাসরি যদি হাত দিয়ে ধরি কি হবে? I don't get a shock. বাট এই ব্যাটারির মধ্যে দিয়ে কি ইলেকট্রিসিটি পাস করছিল? আমাদের এই কোচিং এ যে আইপিএস রয়েছে, আইপিএস এর যে লেটস সে এখানে লেটস সে 12 ভোল্টস ব্যাটারি রয়েছে, এই 12 ভোল্টস এর ব্যাটারি দিয়ে যদি আমি টাচ করি কিছু কি হবে? হবে। কিন্তু ঝাঁকিটাকে খাবো, রাইট? মেবি এখানে চোখ টটকায় যাবো ইত্যাদি ইত্যাদি, রাইট? লেটস সে এখানে যে 230 ভোল্টস এর পাওয়ার সাপ্লাই রয়েছে, এসি ভোল্টেজ, এটাকে যদি আমি বেয়ার হ্যান্ডে টাচ করার চেষ্টা করি আমি এখান থেকে শক পাবো? Yes, I will get a shock. 230 is huge, right? But মারা যাবো না, বাই দ্য ওয়ে, যদি কোনো কারণে টাচ লাগে I will get shock. ধরে থাকলে একটা বিষয়, বা অনেক তার আমি একসাথে পেঁচিয়ে ফেলছি, then that's different. But just touch করলে এখান থেকে আমি একটা শক পাবো, right? So কেন পাচ্ছি? Because the amount of impact here. So impact is huge. তাহলে যখন আমরা নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালকে কন্ডাক্টরের এক কোর্সে কানেক্ট করি, অর্থাৎ মি অ্যাজ এ কন্ডাক্টর যখন আমরা কানেক্টেড হচ্ছি, ইলেকট্রন ফর মাই বডি, দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন দে মুভড ইন ওয়ান ডিরেকশন, এই জন্য যে ইম্প্যাক্টটা এখানে জেনারেট হচ্ছে আই ফিল ইট। বাট ইফ দি সাইজ অফ ইম্প্যাক্ট ইজ ভেরি স্মল, লাইক আ পেন্সিল ব্যাটারি যতটুকু ইম্প্যাক্ট দেয়, বা 1.5 ভোল্টস ব্যাটারি যে চার্জার গুলো রয়েছে আমাদের, এগুলো যতটুকু ইম্প্যাক্ট দেয়, it is not that it doesn't provide that amount of impact or shock যেটা আমি ফিল করি। It is so insignificant. Are we clear? তাহলে একটা কন্ডাক্টর কখন লাইভ হবে বা কখন এটা কন্ডাক্ট করছে আমি বুঝতে পারবো যখন আমি এটাকে টাচ করলে শক পাবো। এখন সব ক্ষেত্রে তো আমার টাচ করাটা একটু কেমন না, একটু ওয়াইল্ডলি লাগে, এই জন্য আমরা কি করেছি, স্পেসিফিকেশন একটা পয়েন্ট রেখেছি। কি রেখেছি দেখো, এই যে বলতেছে know that the lamps and the LED can be used to indicate the presence of a current in a circuit. So আমরা তখন কি করি, নিজেরা এটাকে টেস্ট না করে আমরা একটা ছোট এলইডি রাখি বা একটা ল্যাম্প রাখি, এবং আমরা যখন ব্যাটারিকে কানেক্ট করি আমরা দেখি ল্যাম্পটা অন হচ্ছে অথবা হচ্ছে না। যদি ল্যাম্পটা অন হয় তাহলে আমরা বুঝবো এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে, যদি অন না হয় বুঝবো এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে না। as simple as it is, right? সো টেস্ট করার ওয়েটা হচ্ছে সিম্পলি এটা, যে এলইডি জ্বলছে কিনা অথবা বাল্বটা জ্বলছে কিনা। আর এলইডি যে তোমার লাইটটা এখানে আমাদেরকে দিচ্ছে, বা এলইডি যে গ্লো করছে বা বাল্বটা যে গ্লো করছে, কি কেন গ্লো করছে, সিম্পলি যদি বলি ইন ওয়ান সেন্টেন্স বিফোর আই গো টু দ্য এক্সপ্লানেশন,
for the next content. LED glow করছে because LED বা bulb ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করতেছে। সিম্পল। কিভাবে কনভার্ট করছে, that's a different discussion. But short discussion is, বা short statement is, LED transfers electrical energy into light energy. So light energy আসতেছে, তার মানে কি এখানে অবশ্যই কি দেওয়া হয়েছে, electrical energy দেওয়া হয়েছে। And what is electrical energy? You can say in short, it's electricity, the presence of electricity. Okay. So far is that clear? What is a conductor and কোনটাকে আমরা conductor বলি, কোনটাকে আমরা insulator বলি? Right. Conductor that conducts electricity through it when a potential difference is applied. খেয়াল করবা সেন্টেন্সটা, conductor that conducts electricity when a potential difference is applied. Otherwise 7.2.a যেটাতে আমরা কোনো potential difference apply করি নাই এবং it didn't conduct electricity, অর্থাৎ আমরা যে চেয়ারের যে পাদানিটা রয়েছে যখন এটাকে আমরা টাচ করেছিলাম, we didn't get any shock, right? Let's say আমার বাইকে যে চাবিটা রয়েছে, that is a conductor for sure. আমি যদি এটাকে টাচ করি, I don't get a shock, right? Why? Because it's just a conductor, এখানে potential difference এখন অ্যাপ্লাই করা হয় নাই। তার মানে একটা কন্ডাক্টর তখনই ইলেকট্রিসিটি অ্যাপ্লাই ফ্লো করবে এর মধ্য দিয়ে যখন আমি এটার অ্যাক্রোসে কি অ্যাপ্লাই করব, potential difference। এই জন্য আমি potential difference-টাকে অ্যাড করেছিলাম while defining the conductor. Let me repeat it. Don't write. The class record will be uploaded, so you can take notes from it. যেটা বলছিলাম যে conductor that conducts electricity when a potential difference is applied across. Clear? And what is a insulator? What is an insulator? Insulator is something যেটা electricity conduct করে না, even if I apply a potential difference across. So আমি বলছি যে insulators are the materials that doesn't conduct electricity at all. That's it. এখানে আমার potential difference আর মেনশন করার দরকার হবে। ক্লিয়ার? এন্ড কন্ডাক্টর কেন ইন জেনারেল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, এটা আমরা ডিসকাস করলাম। সেকেন্ডলি দেখো মেজারিং কারেন্ট, এখানে একটা অপশন দেয়া আছে। মেজারিং কারেন্ট বেসিক্যালি আমরা করি যে মিটারটা দিয়ে, এখানে এটাকে আমরা বলি অ্যামিটার। এখানে আমাদের যে ডায়াগ্রামটা শো করা হয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ মাল্টিমিটার। সো মাল্টিমিটার দেখতে কেমন বা বেয়ার অ্যামিটার দেখতে কেমন এটা আমি তোমাদের দেখাবো। লেট মি স্টপ দি স্ক্রিন শেয়ারিং। করো এই টাইপের যে মিটার, এর ভিতরে যদি এরকম ক্যাপিটাল এ লেখা থাকে এটাকে আমরা বলি অ্যামিটার। অ্যামিটার এ এন্ডে আমরা একটা ওয়্যার কানেক্ট করি, এখানে একটা ওয়্যার কানেক্ট করি, করে আমরা ওই একটা পার্টিকুলার সার্কিটে যেটা মেজার করতে চাচ্ছি যে কন্ডাক্টরের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, ওই দুটোর থ্রুতে আমরা যদি এটাকে কানেক্ট করি আমরা দেখবো যে এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট পাস করতেছে। এটার যে কারেন্ট that would be the reflection of the current of the conductor itself. Now ভিতরে ফিউজ আছে কি না, এটার ভিতরে ফিউজ, anyway there is another meter, though it is a different type of multimeter, যেটা ডায়াগ্রামে দেখা যাচ্ছে এটা সাধারণত আমরা ভার্সিটিতে দেখি, and এই টাইপ অফ অ্যামিটার গুলো আমরা সাধারণত আমাদের ল্যাবগুলোতে ইউজ করি। Now there is options to set for the ammeter how much amount you are going to measure. You see here it is 200 milliamps, there it is 20 milliamps, 2 milliamps, and maximum কতটুকু 10 amps পর্যন্ত এখানে কি করা আছে, লেভেল করা আছে। সো আমি যদি 2, 3, 4 amps এই টাইপের কোন একটা মেজারমেন্ট এখানে করতে চাই, I will set the knob here at 10 amps. Clear? If I want to measure a value less than 200 milliamps, then I will set it here and I will measure. Different option কেন দেওয়া হয়েছে? ডিফারেন্ট অপশন দেওয়া আছে বিকজ আমি কতটুকু মেজার করতে চাই এটা তো এটার একটা আইডিয়া তো আমার আছে, তাহলে এখানে কতটুকু যাচ্ছে আমি যদি কনফার্ম না হই আমি ম্যাক্সিমাম 10 amps দিয়ে আগে মেজার করব, গিয়ে দেখবো কতটুকু কম ভ্যালু দেখাচ্ছে, যদি দেখি অনেক মাইনর ভ্যালু অলমোস্ট জিরোর কাছাকাছি, এবার এটাকে আমি কমাইতে থাকবো আস্তে আস্তে। এটাও দেখাচ্ছে তাহলে 2 milliamps যেখানে আছে এখানে দিলে অফকোর্স যদি কারেন্টের মধ্যে পাস করে ওই ভেরি ইনসিগনিফিকেন্ট ভ্যালুটাকেও কি করতে পারবে, মেজার করে ফেলতে পারবে in milliamps, right? So that is practical ammeter or multimeter you can say. So that was the meter and that was the multimeter, right? So চলো আমরা আমাদের স্ক্রিন শেয়ার মোডটা একটু আবার সুইচ করি। ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মেজারিং কারেন্ট, কি বলতেছে মেজারিং কারেন্ট নিয়ে বলতেছে an ammeter is used to measure the current in a circuit. It has a very low resistance, so has almost no effect on the current. এটাকে একটু এক্সপ্লেইন করে দিই ইন শর্ট। কি টাইপের কোশ্চেন এখান থেকে থাকে এটা তো আমরা দেখবই, বাট ইন জেনারেল
The first common type of question that comes from this chapter is current measure করার জন্য আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি এটার নাম কি? The name of the instrument that is used to measure the current. What is it? Ammeter. Again, what is it? Ammeter. That's it. First question. এখন additional যে কোশ্চেনটা এটা এখান থেকে থাকবে না, just to give your heart tranquility আমি একটু এক্সপ্লেইন করছি। Again আবার বলতেছি এই কোশ্চেনটা তোমাদের এক্সামে থাকবে না, as it is not part of your syllabus or specification. কোনটা এটা? এই যে এই পার্টটা যেটা এখানে স্টেটমেন্টটা দিয়েছে যে অ্যামিটার দিয়ে খেয়াল করো, তোমরা যদি ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করো 7.3, are you with me everyone? 7.3 যে ডায়াগ্রামটা এখানে লেখা আছে, it has a very low resistance and so has almost no effect on the current. এই সেন্টেন্সটাকে আমি একটু শর্টলি এক্সপ্লেইন করব। তোমরা যদি রাইট সাইডের ডায়াগ্রামটা খেয়াল করো এখানে একটা সেল দেয়া আছে, উপরে নিচে একটা বাল্ব, তার পাশে একটা অ্যামিটার কানেক্ট করা হয়েছে। তাহলে অ্যামিটারকে সবসময় সিরিজে কানেক্ট করতে হয়। সিরিজ বলতে কি বোঝায় এটা আমি লাস্ট দিন একটু শর্টলি এক্সপ্লেইন করেছিলাম যে if there is only one loop, there is one current through the circuit, এই সার্কিটটাকে আমরা বলতেছি সিরিজ সার্কিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই রাস্তা কারেন্ট ফ্লো করার, সো এখানে একটাই কারেন্ট থাকবে, একটাই লুপ আছে, thereby it is a series circuit. তাহলে কারেন্ট যদি আমি মেজার করতে চাই এরকম একটা সিরিজ সার্কিটের, মাঝখানে একটা পার্ট আমি ব্রেক করে এখানে কি করব, অ্যামিটারটাকে সেট করে দিব। নাও অ্যামিটার আমাকে কি শো করবে, কতটুকু কারেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইফ অ্যামিটার হ্যাজ সাম রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাবে, which is বাল্বের রেজিস্ট্যান্স প্লাস অ্যামিটারের রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্সটা কিন্তু বেড়ে গেল। তাহলে রেজিস্ট্যান্স অ্যাড করার জন্য কারেন্ট তো কমে যাওয়ার কথা, রাইট অর রং? বুঝছো? মানে আমি যদি ব্যারিয়ারটা বাড়াই দিই, রেজিস্ট্যান্স মানে কি ব্যারিয়ার, আমি যদি ব্যারিয়ার বাড়িয়ে দিই তাহলে যে কারেন্ট একটু আগে পাস করতেছিল অতটুকু তো পাস করবে না, করবে কি, মানে ইরেসপেক্টিভ টু দি সাইজ অফ দি ব্যারিয়ার। আমি যদি বলি যে লেটস সে এই 7 নম্বর পার্কে যাওয়ার আমাদের যে রাস্তাটা আছে, এই দূর দিকে আমি দুইটা কার পার্ক করে রাখি, লেফট সাইড একটা, রাইট সাইড একটা, দেন এখানে জ্যাম পড়ার সম্ভাবনা আছে কি? আনসার ইজ ইয়েস, বিকজ আগের চেয়ে আমি কি করেছি, রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিয়েছি। আমি যদি এইদিকে দুইটা ওইদিকে দুইটা পার্ক করে ফেলি, the resistance is very high and the chances of create a traffic jam is very likely, right or wrong? Can because the size of the resistance is huge. Now irrespective to the size, আমি যদি মাঝখানে একটা let's say bricks ফেলে রাখি, বড় একটা bricks বা দুটো bricks কে একসাথে ফেলে রাখি, এখানে কি ব্যারিয়ার পাবে কিনা যখন ট্রাফিকের মধ্যে দিয়ে পাস করার চেষ্টা করবে? of course there will be some barrier, right? অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, টু হুইলার্স স্পেসিফিকলি যদি বাইকটা লেটস সে পরপর দুটো ব্রিক্সের সাথে যদি কন্ট্রাডিক্ট করে, সে কি করতে পারে, স্কিড করে পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। ফোর হুইলার্স এর ক্ষেত্রে মেবি এরকম কোনো সম্ভাবনা নেই, বাট স্টিল দ্যার ইজ চান্স or it is likely to be slowed down if the driver see the obstacle, right or wrong? তার মানে একটা ব্রিক ও একটা রোডের মধ্যে কি করতে পারে, রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে। ঠিক তেমনি আমি একটা অ্যামিটার এখানে অ্যাড করতেছি সার্কিটের মধ্যে, অ্যামিটারের মধ্যে কি ওয়্যার দিয়ে কানেক্টেড, ওয়্যার মানে তো এখানে রেজিস্ট্যান্স থাকবে। তাহলে রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে এই রেজিস্ট্যান্স তো যে কারেন্টটা একটু ফ্লো করতেছিল এটাতে কি করতেছে, বাধা প্রদান করবে। যদি বাধা প্রদান করে বা ব্যারিয়ার দেয়, তাহলে তো সে অ্যাকচুয়ালি এই সার্কিটের কারেন্টটা মেজার করতেছে, একটু কম করতেছে, রাইট অর রং? ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? তার মধ্যে বুঝতে পারছো? ওয়াজিয়া বুঝতে পেরেছো? সাকিব বুঝতে পারছো? তাহলে এখানে তারা বলতেছে যে এটার অ্যামাউন্টটা এতই কম যেটা অ্যাকচুয়ালি ওই ইম্প্যাক্টটা ফেলে। তো লেটস সে আমার রোডের মধ্যে আমি আমার আম গাছ থেকে একটা পাতা ফেলে, ইয়েস, তো আমি আম গাছের একটা পাতা ছিঁড়ে যদি রোডের মধ্যে ফেলে দেই, তাহলে এই রোডে যেরকম কোনো জ্যামের সম্ভাবনা নেই পাতা পড়ার জন্য, unless I drop let's say branch of the mango tree, আমি এটা ডাল কেটে ফেলে দিই, then of course এখানে জ্যাম থাকবে। একটা পাতা যদি ফেলে দেই, শুকনো পাতা এই রোডটার মধ্যে, জ্যাম বা কোনো দুর্ঘটনা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। সো এই টাইপ অফ রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি জেনারেট করে অ্যামিটার। রেজিস্ট্যান্স কি জেনারেট করে? ইয়েস, রেজিস্ট্যান্স জেনারেট করে, বাট এটা এতই অল্প যে এই রেজিস্ট্যান্সটার অলমোস্ট কোনো ইম্প্যাক্ট নাই বললেই চলে। ক্লিয়ার? সো এই জন্য আমরা অ্যামিটারটাকে সিরিজে কানেক্ট করি, বিকজ ইট হ্যাজ ভেরি লেস অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স and it exactly measures almost the current that is passing through the circuit. Clear? তাহলে কারেন্ট মেজার করার যে ইনস্ট্রুমেন্ট এটাকে আমরা কি বলি? অ্যামিটার। অ্যামিটারকে আমরা কিভাবে কানেক্ট করি? সিরিজে কানেক্ট করি। ক্লিয়ার? অ্যামিটারের সিম্বলটা কি রকম? সার্কেল, মাঝখানে এ।
এই তিনটা জিনিস ক্লিয়ার? ওকে ফাইন। এবার তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সো চার্জ, কারেন্ট এবং টাইম এদের যে রিলেশনশিপটা এটা আমরা একটু দেখব। সো আমরা লাস্টে এক্সাম্পলটা দেখেছিলাম ফার্ম থেকে মুরগি ক্যারি করার যে এক্সাম্পলটা, আমরা যদি বলি যে দ্য অ্যামাউন্ট অফ মুরগি passes in 1 second, এটাকে যদি আমরা বলি যে রেট অফ ফ্লো অফ মুরগি, ঠিক তেমনি অ্যামাউন্ট অফ চার্জেস passes through a conductor is rate of flow of charge. সো এই রেট অফ ফ্লো অফ চার্জটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কারেন্ট। তাহলে rate of flow of charge মানে something divided by t is rate. What rate? Flow of charge. So that's flow of charge is, let's say, q, and this is going to be q by t, right? Thereby we can establish the equation that I, which is the current, আমি যদি আরেকবার স্ক্রিন শেয়ারটাকে একটু অফ করে দিয়ে দেখাই যে what is current? Current is rate of flow of charge. Rate is something by t. What rate? Flow of charge. So I equals to q divided by t. অর্থাৎ কারেন্ট ইজ 1 সেকেন্ডে কতটুকু চার্জ পাস করতেছে থ্রু আ কন্ডাক্টর। আমরা যদি এখানে একটু এটা ইউনিটটি ক্লারিফাই করতে চাই, হোয়াট ইজ দ্য ইউনিট অফ কারেন্ট বাবা? amps. Very good. A or amps. What is the unit of charge? C or coulombs. What is the unit of time? Second. So 1 amps is actually 1 coulombs per second. Clear? আমি বলতেছি, if I want to define 1 amps of current, what is it? If 1 coulomb of charge passes through a conductor in each second, then the amount of current is 1 amps. Clear? So what is 1 amps? If 1 coulomb of charge passes through a conductor in 1 second. Clear? That is 1 amps. What is 2 amps? If 2 coulomb of charge passes through a conductor in 1 second. What is 5 amps? 5 coulomb of charge passes through a conductor in 1 second or in 8 seconds. So that is it, as simple as it is. So I equals to q by t is thereby clear. So current equals to charge divided by time. So clear, as simple as it is. Now এই রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে, আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখব, which is just an example from the book. বুকের যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটার মতোই আমাদের সাধারণত কোশ্চেন গুলো থাকে। Okay, so what is the question? খেয়াল করো, calculate the charge flowing through a wire in 5 seconds if the current is 3 amps. তাহলে বলে দিয়েছে কারেন্ট 3 amps and টাইম হলো গিয়ে 5 seconds. কি বের করতে বলছে? চার্জ। সো আমরা কি জানি ইকুয়েশন? I equals to q by t. আমাদের এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আমাদের q. So if q is the subject, then আমরা ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। q equals to it. What is I? 5 amps. 5 amps is that 3 amps. Yeah. Right. Current is 3 amps and time is 5 seconds. So what is the answer? That's 15 coulombs. Clear? Clear, Baba? 15 coulombs. Stop sharing the dekha ekটু recording purpose. So I was given as 3 amps, T was given as 5 seconds. So they told us to calculate the amount of charge. It will আমরা ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলাম. If Q is the subject, then this is IT in the right side. So I value 3, T value 5, 3 into 5 is 15, and the answer unit is in coulombs. Okay? এই সিম্পল ক্যালকুলেশন ছাড়া অ্যাকচুয়ালি এখান থেকে আর ধরনের ক্যালকুলেশন বা আর কোনো ধরনের কোশ্চেন আমরা এখান থেকে পাই না। ওকে, সো এবার একটু আমরা তাহলে সামনের দিকে আগাই। তার আগে আমরা এখানে একটা শর্ট ইনফরমেশন দেয়া আছে, এই শর্ট ইনফরমেশনটাকে ফর দ্য সেক অফ জাস্ট ইনফরমেশন একটু মাথায় নিয়ে নেই। হোয়াট ইজ অ্যাকচুয়ালি 1 কুলম্ব? 1 কুলম্ব ইজ সামথিং যেটা একটা ইউনিট অফ মেজারিং চার্জ। বাট কতটুকু চার্জ? চার্জ বলতে আমরা সাধারণত কি বুঝি? ইলেকট্রন এন্ড প্রোটন, এই তো। ইলেকট্রন এন্ড প্রোটন ছাড়া তো অন্যগুলো চার্জটা ইজ মাল্টিপ্লাইড বাই ইলেকট্রন এন্ড প্রোটন, রাইট? এর চেয়ে কম চার্জ তো আর সাধারণত আমরা ও লেভেলসে ডিসকাস করি না যে 1.6 into 10 to the power minus 19, এর চেয়ে কম তো আর চার্জ নেই। এর চেয়ে কতটুকু বেশি হতে পারে? It has to be multiplied with an integer number n, which is 1 into that, 2 into that, 3 into that, because that is the number of electron and proton. That's it. If 10টা ইলেকট্রন এখানে থাকে, that's 10 into charge of each electron, right? তাহলে 1 coulomb of charge বলতে আমরা অ্যাকচুয়ালি কতটুকু চার্জকে বোঝাই? কতটুকু চার্জ একত্রিত হলে বা কম্বাইন্ড হলে আমরা এটাকে 1 coulomb of charge বলবো? এটার একটা শর্ট ইনফরমেশন এখানে দেয়া আছে। It's in page number 69, paragraph number 4, the last sentence বলতেছে
1 coulomb of charge is equal to the charge carried by approximately 6 million electrons, which is 6 into 10 to the power 18 electrons. So 6 into 10 to the power 18 electron যদি এক সেকেন্ডে কোন একটা ওয়্যারের মধ্য দিয়ে পাস করে, তাহলে অ্যামাউন্ট অফ কারেন্ট কে আমরা বলতেছি 1 অ্যাম্পস। 1 কুলম্ব হলো এইটা, তাহলে 1 কুলম্ব এক সেকেন্ডে পাস করতেছে মানে কি 1 অ্যাম্পস কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করো, ইটস হিউজ। এক সেকেন্ডে 6 মিলিয়ন ইলেকট্রনকে পাস করতে হবে টু জেনারেট 1 অ্যাম্পস অফ কারেন্ট, এবং এটা হতে হবে এক সেকেন্ড। 1 এর মধ্যে যদি 6 মিলিয়ন ইলেকট্রন পাস করে কোন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, দেন এই কন্ডাক্টরের মধ্যে কতটুকু কারেন্ট পাস করলো 1 অ্যাম্পস। ওকে, তাহলে একটু আগে যে আমরা অ্যানসারটা দেখলাম এখানে কত কারেন্ট ছিল 3 অ্যাম্পস, তাহলে কতটুকু ইলেকট্রনের মধ্য দিয়ে পাস করবে into 3, রাইট, ভেরি গুড। সো into 3 হলে কত হবে 18 into 10 to the power 8। এই ক্যালকুলেশনটাই নাম্বার বি তে দিয়েছে। How many electrons flow through the wire in this time? So 1 coulomb is 6 into 10 to the power 18 and 15 coulomb, আমরা অ্যানসারে পেলাম 15 coulomb total amount of charge, right? So 15 coulomb into 6, which is 90 into 10 to the power 18 number of electrons. Clear? Okay, এবার আমরা যাচ্ছি নেক্সট যে কন্টেন্টটা, which is voltage. So ready everyone? আমরা একটু 30 সেকেন্ডস এর একটা ব্রেক নিব। 30 সেকেন্ডস এর ব্রেকে আমরা এতক্ষণ কি শিখলাম এটা একটু রিক্যাপ করব চোখ বন্ধ করে। সো সবাই একটু রিক্যাপ করো। আই এম টেকিং a 30 seconds pause. So voltage is the next concern for us. So আমরা একটু আগে দেখলাম যে আমরা যদি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করে, পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই না করলে ইলেকট্রিসিটি পাস করে না। একটা কন্ডাক্টর, সেম কন্ডাক্টরের এক পাশে যদি আমি পটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়িয়ে দিই, তাহলে এর মধ্য দিয়ে যতটুকু ইলেকট্রিসিটি পাস করবে, পটেনশিয়াল ডিফারেন্স কমাই দিলে এটার মধ্যে ইলেকট্রিসিটি কম পাস করবে। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আমি একটু আগে যে 1.5 ভোল্টস এর সেলটাকে টাচ করেছি, that was something that I applied a potential difference across my fingers, which is 1.5. এটার জন্য আমার বডির মধ্য দিয়ে যতটুকু ইলেকট্রিসিটি পাস করেছে, দ্যাট এটা যতটুকুই হোক না কেন দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, আমি যদি এখানে আমার দুটো হাত দিয়ে 12 ভোল্টস এর দুটো ব্যাটারির একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড ধরতাম, ডেফিনেটলি এর চেয়ে বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট আমার মধ্যে পাস করত। সো এই যে যেটা আমি অ্যাপ্লাই করছি 1.5 ভোল্টস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট আই এম অ্যাপ্লাইং আ ভোল্টেজ অর পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই পটেনশিয়াল ডিফারেন্সটা ইন জেনারেল আর ডিটেইলসে আমাদের ও লেভেলস এর জন্য জানার দরকার নেই খুব বেশি। জাস্ট আমরা এতটুকু মাথায় রাখবো যে আমরা যে সেলগুলো অ্যাপ্লাই করি বা আমরা যে সেলটা ইউজ করি, ব্যাটারিটা ইউজ করি, এটা কি জেনারেট করে, এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করে বা ভোল্টেজ জেনারেট করে। এই ভোল্টেজ জেনারেশনের জন্যই অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলো ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে দৌড় দেয়। এই জন্য আমরা এখানে কি পাই, ফ্লো অফ চার্জ, এন্ড ফ্লো অফ চার্জ পাওয়ার জন্য আমরা কি পাই, এখানে কারেন্ট পাই। ক্লিয়ার? তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করে, নেগেটিভ থেকে পজিটিভ নাকি পজিটিভ থেকে নেগেটিভ? নেগেটিভ থেকে পজিটিভ তো ইলেকট্রন মুভ করলো, কারেন্ট কোন দিকে মুভ করবে? রাইট। সো ইফ someone ask you যে কোন দিকে ইলেকট্রিসিটি মুভ করে, we say it's from positive end to the negative end. কেউ যদি জিজ্ঞেস করে কোন দিকে ইলেকট্রন মুভ করে, we say it's from negative end to positive end. মনে রাখার সুবিধাটা হচ্ছে ইলেকট্রন হ্যাজ আ নেগেটিভ চার্জ, তাহলে এটা সব সময় নেগেটিভ পার্ট থেকে রিপেলড হবে এন্ড পজিটিভ এন্ডের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে নেগেটিভ থেকে সে পজিটিভের দিকে যাচ্ছে ফর শিওর, এন্ড ইলেকট্রিসিটির ডিরেকশনটা ইলেকট্রনের ডিরেকশনের অপোজিট। তাহলে ইলেকট্রিসিটি কোন দিকে যায়, পজিটিভ এন্ড থেকে নেগেটিভের দিকে। ক্লিয়ার? এন্ড এই পার্টিকুলার ইস্যু রিলেটেড আমাদের কিছু কোশ্চেন্স থাকে, তারা আমাদেরকে ডিরেকশন ড্র করতে দেয় যে এখানে কোন দিকে ইলেকট্রিসিটি মুভ করতেছে। তার আগে যে প্যারাগ্রাফটা আমাদের এখানে ছিল, এটা আমরা একটা শর্ট আন্ডারস্ট্যান্ডিং which is related to our MERS scheme or the learning objective, the second or third last one, yes, this one.
No, the voltage is the energy transferred per unit charge passed. অর্থাৎ বলতেছে যে ভোল্টেজ হলো rate of not rate actually, that energy transfer per charge. Okay, clear? Per unit charge অর্থাৎ কতটুকু চার্জ পাস হচ্ছে এর অ্যাক্রসে কতটুকু এনার্জি ট্রান্সফার হচ্ছে, এই যে রেশিওটা রয়েছে এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই চার্জ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি ভোল্টেজ। তার মানে কি ভি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ ভোল্টেজ ইকুয়ালস টু এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই দি চার্জ। ক্লিয়ার? আমি যদি এই ইকুয়েশনটা আমাদের যে স্পেসিফিকেশন পয়েন্টটা রয়েছে এটা অ্যাক্রসের জন্য এটার আদলে যদি আমি লিখতে চাই এটা কেমন দাঁড়াচ্ছে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে বলতেছে যে voltage equals to energy transfer per coulomb of charge, right? Then I can definitely write the equation in this way equals to VQ. অর্থাৎ কতটুকু এনার্জি ট্রান্সফার হচ্ছে এটা ডিপেন্ড করতেছে যে আমি কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এবং আমি আমার মধ্যে এই কন্ডাক্টরের মধ্যে কতটুকু চার্জ পাস করতেছি। ক্লিয়ার? সো energy transfer equals to voltage into the amount of charge, or voltage on the other hand is equals to energy transferred per coulomb of charge. Clear? So this is the definition and this is the equation of the voltage and the charge and the energy. এই তিনটাকে লিংক করে যদি আমাদের ইকুয়েশন লিখতে বলে, write the equation related to voltage, energy transfer and the amount of charge, we write V equals to E by Q, or we can write E equals to VQ. Clear? And এটার যে এক্সপ্লেনেশনটা, এটা একটা শর্ট এক্সপ্লেনেশন আসবে যখন আমরা প্যারালাল সার্কিটে তোমার বাল্বগুলো ইকুয়ালি কেন গ্লো করে, তাদের ব্রাইটনেস কেন সেম থাকে, ওইটা একটা এক্সপ্লেনেশন আমরা ইতিপূর্বে একটা ক্লাসে করেছি, but for the sake of series of recording of the class, I will do that again inshallah. So is that clear? So what is the voltage? Energy transfer per coulomb of charge. Repeat with me. Energy transfer per coulomb of charge. Yes, or you can say the voltage is energy transfer over the amount of charge. Clear? Okay, আমি আবার স্ক্রিন শেয়ার মোডে ব্যাক করছি। সো খেয়াল করি আমরা তাহলে দুটো পয়েন্ট এখানে আমাদের একসাথে কভার হয়ে গেল, specification point third last and the fourth last, which is know that the voltage is the energy transfer per unit charge passed. Know and use the relationship between energy transfer charge and voltage, which is E equals to QV. এই দুটো আমাদের একই সাথে কভার হলো, বাট আরো ডিটেইলস আমরা দেখব। এখন আমরা একটু দেখে ফেলি তারা এখানে কি মিন করতে চাচ্ছে। খেয়াল করো সেকেন্ড প্যারাগ্রাফ অফ দি ভোল্টেজ কি বলতেছে তারা, if we connect a 1.5 volt cell, সবাই এখানে আছো? সেকেন্ড প্যারাগ্রাফ অফ ভোল্টেজ সেকশনে যাও, পেজ 69, সেকেন্ড প্যারাগ্রাফ খেয়াল করো, if we contact এখানে আছো, so if we connect a 1.5 volt cell into a circuit like 7.6 volt, তারা কোনটা বোঝাচ্ছে দেখে আসি। পরের পেজে আছে? ইয়েস, পরের পেজ, এই যে sorry 7.6, yes, এই তো 7.6 পরের পেজে। When 1 coulomb of charge passes through this cell, it gains 1.5 joules of energy. এই যে এই প্যারাগ্রাফ ডায়াগ্রামটার কথা বলবো, কি বলতেছে? 1.5 joules of energy is given to each coulomb of charge that passes through the cell. অর্থাৎ এখানে যে 6 × 10⁻18 নাম্বার অফ ইলেকট্রন পাস করতেছিল, এই ইলেকট্রন গুলোকে কতটুকু এনার্জি প্রোভাইড করা হয়েছে? 1.5 জুলস। কার জন্য? এই 1.5 ভোল্ট সেলের জন্য। তাহলে আমি যদি এখানে 12 ভোল্ট সেল অ্যাপ্লাই করি তাহলে কতটুকু এনার্জি যাবে? 12 জুলস, রাইট। আমি যদি 100 ভোল্ট অ্যাপ্লাই করি কতটুকু এনার্জি যাবে? 100 জুলস পার কুলম্ব অফ চার্জ। অর্থাৎ 1 কুলম্ব অফ চার্জ এসে তখন কতটুকু এনার্জি দিবে? 100 জুলস। তার মানে কি ভোল্টেজ যত বেশি হবে, the energy given to the to per coulomb of charge is going to be more, and thereby voltage যত হাই হয় তারা তত বেশি এনার্জি আমার বডির মধ্যে দিয়ে দেয়, এজন্য আমি ওই এনার্জিটার জন্য কি ফিল করি? শক। যদি এনার্জিটা কম হয় I feel no shock, right? যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম, আমি 1.5 ভোল্ট সেলটাকে টাচ করে দেখালাম, it didn't give me a shock at all. Why? Because energy it gives to the coulomb of charge is just 1.5 joules, which is
very small. So I didn't get a shock at all. Even আমার পিচ্চি ছেলেটাও যদি এভাবে ব্যাটারিটাকে এভাবে ধরে, then সেও কি পাবে না, এখান থেকে কোনো শক পাবে না, because the energy is too less for him to, right? Okay. তারপর দেখো কি বলতেছে, if two 1.5 volt cells are connected in series like 7.7, আমরা যদি এই ফিগারটার মতো দুটোকে এভাবে সিরিজে কানেক্ট করে ফেলি, তো এখানে ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট। জাস্ট মাথায় রাখো, পরপর দুটো সেল যদি আমরা একসাথে কানেক্ট করি, একটার সাথে আরেকটা কানেক্ট করে লেফট রাইট এটাকে আমি কন্টাক্ট করে ফেললাম, তাহলে যেটা হবে the total amount of voltage is going to be 3. 3 volts এর জন্য যতটুকু এনার্জি সে দিবে, ওই এনার্জিটাই সে এখানে কনভার্ট করবে। এই জন্য দেখো তারা লিখেই দিয়েছে, it will receive, or 1 coulomb of charge will receive 3 joules of energy. তিনটা দিলে 4.5 joules of energy, চারটা দিলে 6 joules of energy, right, per coulomb of charge. Clear everyone? Okay. তাহলে এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা রিলেটেড আমাদের দুটো এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল 2 and 3। আমরা এই 2 and 3 টা জাস্ট একটু দেখে নিই। এটা আমরা এর আগে একদিন ট্রাই করেছিলাম, সাকিব ট্রাই করেছে, তোমরা এটা পারবা, বাসায় গিয়ে তোমরা সলভ করবে, বাট স্টিল 2 3 টা একবার দেখে নাও কি বলতেছে। এক্সাম্পল 2, the voltage across a light bulb is 12 volts. কি দেয়া আছে তাহলে? V, right or wrong? Calculate the electrical energy, কি বের করতে বলছে তাহলে? E বের করতে বলছে, রাইট? তাহলে আমাদের কি জানতে হবে? অ্যাডিশনাল Q জানতে হবে। দেখে আসি Q দেয়া আছে কিনা। when 50 coulomb of charge pass through it, তার মানে কি Q দেয়া আছে, V দেয়া আছে, E বের করতে হবে। What's the equation? E equals to Q into V. What is Q? 15 coulombs. What is V? 12 volts. So answer is 600 joules. Difficult at all? Not at all. Yes. Number 3 খেয়াল করো, এখানে দেখো Q নিয়ে আমরা একটা ইকুয়েশন একটু আগে দেখে আসছি। What is it? Q equals to IT, right or wrong? তাহলে আমি যদি Q এর পরিবর্তে IT বসাই দেই, is going to be E equals to V into I into T. Is that okay? Clear? So এখানে কারেন্টের ভ্যালু যদি দেয়া থাকে, ভোল্টেজের ভ্যালু দেয়া থাকে, টাইমের ভ্যালু দেয়া থাকে, আমরা এনার্জি বের করতে পারবো না? আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলি, P equals to VI আমরা জানি না? সো ইকুয়েশনে V আছে, I আছে, এর পরিবর্তে আমি যদি P into T বসাই দেই, হবে না? ওইটাই তো আমরা পড়ে আসছি এর আগে, যে পাওয়ার ইনটু টাইম ইজ দি এনার্জি ট্রান্সফার। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের হোমওয়ার্কটা থাকছে, আমরা পেজ 71 থেকে শুরু করে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পর্যন্ত, 73 পর্যন্ত আমরা যে ডিসকাশন গুলো রয়েছে আমাদের কন্টেন্টে, ইন অ্যাডভান্স আমরা এটা পড়বো। যে কন্টেন্ট গুলো বুঝবো না ওগুলোকে আমরা লিস্ট আউট করবো, এবং আমাদের এখানে যে বুক কোশ্চেন রয়েছে, জাস্ট দুটো বুক কোশ্চেন সলভ করবো, 1 and 2। ওকে, গ্রুপে একটু লিখে দিও সাকিব। থ্যাংক ইউ ফর জয়নিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকর্ডিংটাকে স্টপ দিচ্ছি ফর দ্য সেক অফ আপলোডিং ইট।